2022 সালের 25শে আগস্ট সকালে আন্ধেরির বাসিন্দা 15 বছর বয়সী বনসিতা রাঠোর স্কুল যাওয়ার জন্য তার বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু 26শে আগস্ট বনসিতার মৃতদেহ নাগন রেল স্টেশনের কাছে একটি বড় সুটকেসে পাওয়া যায়। তার শরীর কম্বলে মোড়ানো ছিল এবং শরীরে ছুরির আঘাতের চিহ্ন ছিল। তাহলে বনসিতার এই অবস্থার জন্য কে দায়ী ছিল? এই কথাটি জানার জন্য পুলিশ তদন্ত শুরু করে। মুম্বাই পুলিশের 10টি দল ছাড়াও আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের একটি দলও এই মামলা সমাধানের জন্য লেগে পড়ে। এক সপ্তাহের বেশি সময় লেগে যায়। 2000-এর বেশি সিসিটিভি ক্যামেরা স্ক্যান করা হয়, তারপর হত্যাকারীর সন্ধান পাওয়া যায়। তাহলে এই হত্যাকারী কে ছিল? সে কেন 15 বছর বয়সী বনসিতাকে হত্যা করেছিল? এই ধূর্ত অপরাধী কিভাবে এক সপ্তাহ ধরে পুলিশকে ফাঁকি দিতে সক্ষম হয়েছিল এবং শেষ পর্যন্ত পুলিশ তাকে কিভাবে ধরল? চলুন এই ভিডিওতে বিস্তারিত সবকিছু জেনে নেওয়া যাক। এগিয়ে যাওয়ার আগে ক্রাইমের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যেমনটি আমরা বলেছিলাম, এই গল্পের শুরুটা প্রতিদিনের মতো বনসিতার স্কুলে যাওয়ার মধ্য দিয়ে হয়। সাধারণত বনসিতা সন্ধ্যা পর্যন্ত স্কুল থেকে ফিরে আসত, কিন্তু 25শে আগস্ট সে সন্ধ্যা পর্যন্ত ফিরে আসে না। যখন পরিবারের সদস্যরা বনসিতাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে, তখন তার মোবাইল সুইচ অফ আসে। কিছু বন্ধুর সাথে ফোনে বনসিতার সম্পর্কে তথ্য নেওয়া হয়, তখন জানা যায় যে বনসিতা স্কুলেই যায়নি। যখন পরিবারের সদস্যরা জানতে পারে যে বনসিতা স্কুলে যায়নি, তখন তারা আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। নিজেদের স্তরে চেষ্টা করার পরেও যখন পরিবারের সদস্যরা মেয়েটির সন্ধান করতে পারে না, তখন পরিবারের সদস্যরা আন্ধেরি থানায় গিয়ে তাদের মেয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করে। পরের দিন অর্থাৎ 26শে আগস্ট বিকেল 3:30 দিকে পুলিশকে পাশের নাগন রেল স্টেশনের রেল ট্র্যাকের কাছে একটি পরিত্যক্ত ব্যাগ পাওয়ার খবর দেওয়া হয়। দ্রুত পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি খুললে তার ভিতরে একটি কম্বলে মোড়ানো একটি মেয়ের মৃতদেহ পাওয়া যায়। মেয়েটির শরীরে গভীর আঘাতের চিহ্ন পাওয়া যায়। যে ব্যাগে মেয়েটির মৃতদেহ পাওয়া গিয়েছিল, সেই ব্যাগে একটি স্কুলের ইউনিফর্মও পাওয়া যায়। স্কুলের ইউনিফর্মের সাহায্যে পুলিশ 1 ঘণ্টার মধ্যে জানতে পারে যে এই মৃতদেহ অন্য কারও নয়, বরং বনসিতারই। বনসিতার নিখোঁজ হওয়ার রিপোর্ট ইতিমধ্যেই দায়ের করা হয়েছিল, তাই পরিবারের সদস্যদের মৃতদেহ শনাক্তকরণের জন্য ডাকা হয়। খুব শীঘ্রই নিশ্চিত হয়ে যায় যে এই মৃতদেহ বনসিতার। এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে বনসিতার এই অবস্থা কে করেছে। প্রশ্নটি সহজ ছিল, কিন্তু এর উত্তর এত জটিল হবে তা কেউ অনুমানও করতে পারেনি। প্রাথমিকভাবে স্থানীয় পুলিশই এই মামলার তদন্ত করে, কিন্তু 1-2 দিন এভাবেই কেটে যায়। তারপর এই মামলাটি সমাধানের জন্য মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের 10টি দল লেগে পড়ে। প্রথমে আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করা হয়। যে রাস্তা দিয়ে সাধারণত বনসিতা যাতায়াত করত, বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজে বনসিতাকে দেখা যায়, কিন্তু পরে সে স্কুলের দিকে যাওয়ার রাস্তার পরিবর্তে অন্য কোনো রাস্তায় যেতে দেখা যায়। তারপর কিছুক্ষণ পরের সিসিটিভি ফুটেজে বনসিতাকে 2জন ছেলের সাথে দেখা যায়। সিসিটিভি ফুটেজে বনসিতার সাথে 2জন ছেলেকে দেখা যাওয়া এই মামলায় পুলিশের জন্য প্রথম ব্রেকথ্রু ছিল। পুলিশ কর্মীরা প্রথমে এই ছেলেদের সম্পর্কে তথ্য বের করে জানতে পারে যে এই 2জন ছেলেই তাদের নিজ নিজ বাড়ি থেকে নিখোঁজ। এখন পুলিশ কর্মীদের সন্দেহ হতে শুরু করে যে এই 2জন ছেলের কোথাও না কোথাও বনসিতার মামলার সাথে কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। এরপরে পুলিশ কর্মীরা সেই ছেলেদের কার্যকলাপ ট্র্যাক করা শুরু করে। এই ছেলেদের মোবাইল ক্রমাগত সুইচ অফ আসছিল, তাই পুলিশ কর্মীরা লোকেশন ট্র্যাক করতেও সফল হয়নি। সন্দেহ হতে শুরু করে যে এই ছেলেরা শহর ছেড়ে পালিয়ে যায়নি তো। তাই এখন পাশের রেল স্টেশনে গিয়ে সেখানে লাগানো সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার প্রক্রিয়া শুরু হয়। মুম্বাইয়ের বিভিন্ন স্থানে অবস্থিত রেল স্টেশনগুলিতে যাওয়া এবং সেখানে লাগানো হাজার হাজার ক্যামেরা পরীক্ষা করা একটি বড় কঠিন কাজ ছিল, তবুও পুলিশ কর্মীরা এই কাজটি শুরু করে দেয়। বনসিতার সাথে প্রাথমিক সময়ে সিসিটিভি ফুটেজে দেখা 2 ছেলের প্রথম ছবিটি ভিরা রেল স্টেশনে লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। মজার ব্যাপার হল, 2 ঘণ্টা পর এই 2 ছেলে আবার সেই একই স্টেশনে দেখা যায়। সেখান থেকে তারা 2জন যোধপুর এক্সপ্রেসে উঠতে দেখা যায়। এখন পুলিশ কর্মীরা এই সূত্র ধরে জয়পুর পর্যন্ত যায়। এখানেও শত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। জানা যায় যে এই ছেলেরা জয়পুর থেকে যোধপুর এবং তারপর সেখান থেকে আজমির যায়।
পরবর্তী তদন্ত থেকে একটি সূত্র পাওয়া যায় যে আজমিরের পরে দুজনই বৈষ্ণো দেবী গিয়েছে। এই সবের মধ্যে বেশ কয়েকদিন কেটে যায়। পুলিশ এবং সন্দেহভাজনদের মধ্যে লুকোচুরি খেলা চলতে থাকে। পুলিশ কর্মীরা যখন বৈষ্ণো দেবী গিয়ে সেখানে এই দুই ছেলের কার্যকলাপ ট্র্যাক করে, তখন জানা যায় যে এখন তারা সেখান থেকে পোখরান, গুজরাটে চলে গেছে। যখন দুজন সন্দেহভাজন গুজরাটে প্রবেশ করে, তখন মুম্বাই পুলিশ আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের সাহায্য নেয়। আহমেদাবাদ পুলিশের সাহায্যে জানা যায় যে এখন দুই ছেলে পোখরান থেকে পালনপুর নামের একটি জায়গার দিকে চলে গেছে। এখানে পৌঁছাতে পৌঁছাতে এক সপ্তাহের সময় পেরিয়ে গিয়েছিল। পুলিশ কর্মীরা ততক্ষণে আহমেদাবাদ থেকে আজমিরের মধ্যে 2000-এর বেশি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ফেলেছিল। এই ফুটেজগুলিতে একটি জিনিস সাধারণ ছিল যে এই ছেলেদের কাছে মেয়েটির স্কুলের ব্যাগটি ছিল। যখন দুজন সন্দেহভাজন পালনপুরে পৌঁছায়, তখন গুজরাট পুলিশ স্থানীয় ইনফরমারদের সক্রিয় করে দেয় এবং দুজন সন্দেহভাজনের ছবি দিয়ে ক্রমাগত তাদের উপর নজর রাখতে এবং তাদের সাথে সম্পর্কিত প্রতিটি তথ্য দেওয়ার জন্য বলে। শীঘ্রই পুলিশ কর্মীদের কাছে একটি টিপও আসে যে দুজন সন্দেহভাজনের মধ্যে একজনকে পালনপুর গ্রামেরই তার এক আত্মীয়ের বাড়িতে দেখা গেছে। এই গোপন তথ্যের ভিত্তিতে সেই আত্মীয়ের বাড়িতে অভিযান চালানো হয়, কিন্তু সবসময়কার মতো পুলিশ পৌঁছানোর আগেই সন্দেহভাজন সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। যদিও কিছুক্ষণ পরেই পুলিশ আবার তাদের এজেন্টের কাছ থেকে তথ্য পায় যে দুজন সন্দেহভাজন পাশের একটি লজে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে রাত 1টার সময় পালনপুরেরই একটি লজে স্থানীয় থানার একটি দল অভিযান চালায় এবং অবশেষে বনসিতার হত্যার এক সপ্তাহ পর এই দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি মুম্বাই পুলিশকেও জানিয়ে দেওয়া হয়। কাগজপত্র সম্পূর্ণ করার পর দুজন সন্দেহভাজনকেই মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের পরিচয় 21 বছর বয়সী সন্তোষ মাকওয়ানা এবং 21 বছর বয়সী বিশাল আম্বাওয়ানে হিসাবে হয়। দুজন ছেলেই স্কুল ড্রপ আউট ছিল এবং ছোটখাটো কাজ করে কোনোমতে তাদের জীবন কাটাচ্ছিল। মুম্বাই পুলিশ এই দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। এই সময় দুজন অভিযুক্তই চমকপ্রদ একটি প্রকাশ করে। পুলিশের কাছে দেওয়া অনুযায়ী অভিযুক্ত সন্তোষ মাকওয়ানা এবং বনসিতা একে অপরের বন্ধু ছিল। তাদের দুজনের বন্ধুত্ব হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কয়েকদিনের কথোপকথনের পর দুজনের দেখা সাক্ষাৎও শুরু হয়ে যায়। প্রকাশের অনুযায়ী 2022 সালের 25শে আগস্ট সন্তোষ প্রতিদিনের মতো বনসিতাকে দেখা করার জন্য ডাকে। স্কুলের অজুহাতে বনসিতা বাড়ি থেকে বের হয়, কিন্তু সে সন্তোষের সাথে চলে যায়। রাস্তাতেই সন্তোষের বন্ধু বিশালও তাদের সাথে মিলিত হয়। তারপর এই তিনজন বিশালের বাড়িতে চলে আসে। পুলিশের একজন সিনিয়র কর্মকর্তার অনুযায়ী সন্তোষ এবং বনসিতা বেশ কয়েক ঘন্টা একসাথে কাটায়। এখানে সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু যখন বনসিতা যাওয়ার জন্য উঠে, তখন সে সন্তোষকে বলে যে ভবিষ্যতে সে আর তার সাথে দেখা করবে না, কারণ সে এই সম্পর্ক চালিয়ে যেতে চায় না। পুলিশকে দেওয়া এ সন্তোষের প্রকাশ অনুযায়ী বনসিতার মানা করার কারণে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এই ঝগড়া কয়েক মিনিটের মধ্যে এত গভীর হয়ে যায় যে ঘরে সন্তোষের বন্ধু বিশালও এসে যায়। সন্তোষ পাশে দাঁড়িয়ে থাকা তার বন্ধুকে ইশারা করে বনসিতার উপর ছুরি দিয়ে হামলা করতে বলে। সন্তোষের আদেশ পাওয়ামাত্রই বিশাল একের পর এক বেশ কয়েকবার বনসিতার পেটে ছুরি দিয়ে আঘাত করে। বনসিতা যাতে পালিয়ে না যায় এবং সে জোরে চিৎকার না করে, তাই সন্তোষ তার মুখ জোরে বন্ধ করে রাখার পাশাপাশি তাকে জোরে ধরেও রাখে। শুধু তাই নয়, পরের মুহূর্তেই সন্তোষ বিশালের হাত থেকে ছুরি নিয়ে নিজেই বনসিতার শরীরে হামলা করতে শুরু করে এবং এই হামলাক্ষণ পর্যন্ত চালিয়ে যায় যতক্ষণ না বনসিতার নিঃশ্বাস থেমে যায়। যখন বনসিতা মারা যায়, তখন বিশাল এবং সন্তোষ মিলে প্রথমে বনসিতার স্কুলের পোশাক পরিবর্তন করে তাকে বিশালের শার্ট এবং প্যান্ট পরিয়ে দেয়। তারপর ঘরে রাখা একটি কম্বলে বনসিতার শরীর ভালোভাবে মোড়ানো হয় এবং একটি বড় ট্র্যাভেল ব্যাগে কোনোভাবে বনসিতার শরীর সেই ব্যাগে ভরে দেয়। লাশ ব্যাগে লুকানোর পর দুজন বাড়ির বাইরে আসে এবং পাশের একটি অটো রিকশাকে ভাড়া করে ডাকে। তারপর অটোতে ব্যাগ রেখে ভিলে পার্লে রেল স্টেশনে চলে আসে। এখানে দুজন ব্যাগ নিয়ে ভিরা স্লো ট্রেনে ওঠে। পরবর্তীতে তারা নাগন স্টেশনে নামার আগে সকাল 5:30-এর সময় স্টেশন থেকে ঠিক আগে ঝোপের মাঝখানে একটি ব্রিজের নিচে ট্রেন থেকে সেই ব্যাগটি ফেলে দেয়। এরপরে তারা দুজন বাসাইয়ের জন্য অন্য একটি ট্রেন ধরে চলে যায়।
পুলিশের মতে এই দুজন অভিযুক্ত বাসায় পৌঁছানোর পর নতুন জিন্স এবং শার্ট কেনে পাশের একটি সেলুনে গিয়ে চুল কাটায় এবং একটি নতুন লুক নিয়ে বাসায় থেকে ভিড়া চলে যায়। এভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা দুজন ভ্রমণ করতে থাকে এবং শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে যায়। এই প্রকাশের পর এই দুজনেরই নির্দেশনায় পুলিশ কর্মীরা পালনপুর থেকেই একটি বাড়িতে অভিযান চালিয়ে এই দুজনের মোবাইলও উদ্ধার করে। এছাড়াও বনসিতার পোশাক, স্কুলের ব্যাগ ইত্যাদিও এখান থেকে পাওয়া যায়। এখন এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে বনসিতার হত্যা তার বন্ধু সন্তোষ তার আরেক বন্ধু বিশালের সাথে মিলে করেছে। কিন্তু এই হত্যার উদ্দেশ্য কি ছিল? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুলিশ কর্মীরা প্রকাশ করে যে বিশাল এবং সন্তোষ যে দিয়েছে তার অনুযায়ী যখন সন্তোষ এবং বনসিতার বন্ধুত্ব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয় তখন দুজনের দেখা সাক্ষাৎ শুরু হয়ে যায়। এই কথাটি বনসিতার পরিবারের সদস্যরাও জানতে পারে। তারপর একদিন পরিবারের সদস্যরা বনসিতাকে সন্তোষ থেকে দূরে থাকার জন্য বলে। শুধু তাই নয়, কথিত আছে যে বনসিতার পরিবারের কিছু সদস্য সন্তোষের সাথে হাতাহাতিও করে। বনসিতার পরিবারের সদস্যদের দ্বারা করা খারাপ ব্যবহারের কারণে সন্তোষের ইগোতে আঘাত লাগে। এখন সে এই অপমানের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারপর এই পরিকল্পনায় তার বন্ধু বিশালকেও শামিল করে নেয়। যেহেতু সন্তোষ প্রতিশোধ নেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিল, তাই সে কোনোভাবে বনসিতাকে তার ফাঁদে জড়িয়ে রাখে। এই সময়ের মধ্যে সে বিশালের সাথে মিলে এই হত্যাকাণ্ডটি ঘটানোর পরিকল্পনা শুরু করে দেয়। এই সব কিছু করার জন্য ভালো পরিমাণ টাকারও প্রয়োজন ছিল, তাই সন্তোষ একদিন সুযোগ পেয়ে তার মায়েরই সোনার মঙ্গলসূত্রটি 2 লাখ টাকায় পাশের একটি গহনার দোকানে বিক্রি করে দেয়। যেহেতু মঙ্গলসূত্রটি চুরি করা ছিল, তাই একজন দালালের মাধ্যমে এই চুক্তিটি করানো হয়েছিল, তাই সে 10,000 টাকা কমিশন দালালকেও দেয়। বাকি থাকা টাকা থেকে সে কিছু টাকা তার বন্ধু বিশালকে ছুরি এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য দেয়। পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী সন্তোষ বনসিতাকে দেখা করার জন্য ডাকে। কিছু সময় একসাথে কাটায়, তারপর অজুহাতে ঝগড়া শুরু করে এবং এই ঝগড়ার মাঝেই সন্তোষের ইশারা পাওয়া মাত্রই বিশাল বনসিতার উপর ছুরি দিয়ে হামলা করে দেয় এবং পরবর্তীতে আহত বনসিতাকে সন্তোষ তার নিজের হাতেই মৃত্যুর মুখে ঠেলে দেয়। শেষ পর্যন্ত সন্তোষ এত নিখুঁত পরিকল্পনার সাথে এই হত্যাকাণ্ডটি কিভাবে ঘটাল এবং পুলিশ থেকে বাঁচতে কিভাবে সফল হল? এর উত্তরে সন্তোষ জানায় যে সে গত অনেক দিন ধরে ক্রমাগত ক্রাইম পেট্রোলের মতো সিরিজ দেখছিল। এই সব জিনিস দেখে তার অপরাধ করার এবং তারপর অপরাধ থেকে বাঁচার আইডিয়া আসে এবং এই বিশ্বাসের জোরে সে এই পাশবিকতাটি ঘটায়। সন্তোষ তার বন্ধুত্বের উদাহরণ দিয়ে বিশালকেও এই অপরাধে সামিল হওয়ার জন্য রাজি করে নেয়। শুধু তাই নয়, বিশালকে এই বিশ্বাসও করিয়ে দেয় যে এই সব কিছু করার পরেও সে পুলিশকে ফাঁকি দিতে সক্ষম হবে এবং তারপর যখন কিছু সময় পর সব কিছু শান্ত হয়ে যাবে, তখন আবার মুম্বাই এসে তার স্বাভাবিক জীবন যাপন করতে শুরু করবে। কিন্তু পুলিশের অক্লান্ত পরিশ্রমের কারণে সন্তোষের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় এবং তার অপরাধের পর্দা ফাঁস হয়ে যায়। সন্তোষ এবং বিশাল উভয়ের বিরুদ্ধেই হত্যাসহ বেশ কয়েকটি গুরুতর ধারায় মামলা দায়ের করার পর জেলে পাঠানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী তারা দুজন বর্তমানে জেলেই আছে। এই মামলায় কোনো চূড়ান্ত রায় আসেনি। পুরো শুনানি হওয়ার পর আদালতের যা রায় হবে তা তো হবেই। যদি আপনাকে এই মামলায় রায় দেওয়ার অধিকার দেওয়া হয়, তাহলে আপনি সন্তোষ এবং বিশালকে কি শাস্তি দেবেন? কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি আমাদের পরিশ্রম আপনার ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করার সাথে সাথে শেয়ারও করুন। যদি আপনি এখন পর্যন্ত ক্রাইমের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে দিন। অপরাধের দুনিয়া সম্পর্কিত এমন আরও গল্পের জন্য আমাদের সাথে ক্রমাগত জুড়ে থাকুন। ধন্যবাদ।